নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জিকে যখন কোর্টে নিয়ে যাওয়ার কথা বলে তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমার এত বছরের ইমেজ, এত বছরের মান সম্মান, সেটা কি হবে? এরপর বড়বাবু বলেন, আপনি যখন পদ্মর এগেনস্টে দাঁড়িয়েছিলেন তখন সেটা আপনি ভাবেননি? আপনি নিজের প্রফিটের জন্য এই কেসটা লড়ে গেছেন। সে যাই হোক, এবার আপনি কোর্টে চলুন। একটু পরেই দেখা যায় ভজন মিত্র সেখানে আসে। ভজন মিত্র এসে বলে, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কে বলছে? এরপর দেখা যায় ভজনকে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, ভজন, তুমি আমাকে স্যার বলে সম্বোধন করতে। এরপর ভজন বলে, ওসব ছাড়ুন তো। জানি চলমান ইনস্টিটিউশন। গীতা না ঠিকই বলতো, আপনি না একটা বিগ জিরো। আপনি ঠিক বুঝতে পারছেন না আপনার সাথে কি হতে চলেছে, কতদিনের সাজা হবে আপনি বুঝতে পারছেন না, তাই না? লটা কি আপনি ঠিক ভুলে গেছেন নাকি? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আইনের পাতাগুলো একটু উল্টে দেখুন। সেকশন 100 PNS কেস খেয়ে বসে আছেন, কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। এমন সময় শোনা যায়, মায়ের থাকতে বাপের কোনো দরকার নেই। পর দেখা যায় সেই কথাটা আর কেউ নয়, গীতাই বলে। এরপর ভজন বলে, গীতা? গীতা আবারও বলে, হ্যাঁ, কোনো মায়ের থাকতে কোনো বাপের দরকার পড়ে না। একবার হলেও আমি ওনাকে বাবা বলে ডেকেছি, উনি আমার শ্বশুর মশাই হন। পর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু একবার মুখ ফুটে বলুন, আমি এই কেসটা লড়ব, আর আপনি দেখুন আমার সাথে কে এসেছে। এই মুহূর্তে দেখা যায় গীতার সাথে তার বাবা গণেশ উকিলও সেখানে আসে অগ্নিজিৎ মুখার্জির হয়ে কেসটা লড়তে। পর গীতা বলে, আপনি শুধু একবার বলুন, তারপর এই দুনিয়াটাও আপনার এগেনস্টে থাকলে আমরা থাকবো আপনার পাশে। আপনি শুধু একবার বলুন। পর গীতার বাবা বলেন, গীতা ঠিকই বলছে অ্যাডভোকেট মুখার্জি, সব ভুলে গেছি। কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো হিংসা নেই, কোনো তেজ নেই, কোনো বিদ্বেষ নেই। আর আমি বিশ্বাস করি আপনি খুন করার চেষ্টা করতে পারেন না, আর আপনি এতটা নিচে নামতে পারেন না। এরপর ভজন বলে, না, উনি পারেন। ওই কোর্টে প্রমাণ করে দেব যে উনি কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে কি কি চক্রান্ত করেছেন, পদ্মর শ্রীয়তাহারি কেসটার বিষয়ে উনি কি করেছেন, গীতাকে খুন করার চেষ্টা করেছেন। মুখোশটা আমি সবার সামনে তুলে ধরব, পদ্মকে তুলে নিয়ে গিয়ে ওর ইজ্জতের সাথে। এরপর গীতা ভজনকে সাবধান করে দেয়, কোর্ট নয়, নিজের উচ্চস্বর কোর্টের জন্য বাঁচিয়ে রাখো। পর গীতা বলেন, আপনি আপনার অহম থেকে একবার বেরিয়ে এসে দেখুন না, আপনি একবার আমাকে নিজের মেয়ে বলেই ভাবুন না, আপনি দেখবেন আমি সবটা উলট পালট করে দেব। আর আপনি কেন এই অপবাদটা নিয়ে সারা জীবন থাকবেন, কেন বলুন তো? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, না না, তোমার কোনো দরকার নেই, আমার তোমার প্রয়োজন নেই, আমি আমার কেসটা নিজেই লড়ব। অগ্নিজিৎ মুখার্জি অ্যান্ড আই এম দ্য বেস্ট। আমার কেস নিজে লড়ে নেব, অ্যান্ড আই এম দ্য বেস্ট, আই এম দ্য ল। পর গীতা বলে, আমি জানি আপনি বেস্ট, আর তার জন্য আমি আপনার উপর খুবই প্রাউড ফিল করি। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, বাইরে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলেন, কেন? ওরা কেন এসছে? আমি ওদের সামনে যেতে চাই না, আমি ওদের সাথে কোনো কথাই বলতে চাই না। ওখানে আমার ছেলে মেয়েও থাকবে, আর আমি ওদেরকে দেখে খুবই কষ্ট পাবো না অফিসার, আমি ওদের সাথে দেখা করতে চাই না, ওদেরকে বলুন চলে যেতে। এরপর ভজন বলে, আরে ওরাও বের হলে গণধোলাই খাবে। এরপর গীতা বলে, গণধোলাইটা কে খাবে সেটা তো পরেই বোঝা যাবে। এখন বড়বাবু বলেন, আচ্ছা আপনাদের ফ্যামিলি ড্রামা বন্ধ করুন, এবার কোর্টে চলুন। পর গীতা বড়বাবুকে বলেন, আচ্ছা বড়বাবু, আপনি কি আমাদেরকে কোনো কোঅপারেট করতে পারেন না? বড়বাবু বলেন, আপনার কাছে আপনার লটা যেমন সৎ, তেমনি আমার কাছে আমার এই ডিউটিটাও সৎ, তাই আমি আমার ডিউটিটা সৎভাবেই করছি, আর এখানে আমি আপনাকে কোনো কোঅপারেট করতে পারবো না। পর বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে কোর্টের জন্য রওনা হয়। বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে যাওয়ার পর ভজন কিরণকান্তি ব্যানার্জিকে সাথে সাথেই ফোন করে। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলেন, কি অবস্থা? তখন ভজন জানায়, অগ্নিজিৎ মুখার্জি পুলিশ স্টেশন থেকে কোর্টের জন্য রওনা হয়েছে। তখন কিরণকান্তি ব্যানার্জি বলেন, আমি রাস্তায় লোকজনদের জড়ো করিয়ে স্লোগান টোগান দিয়ে একটা কেওয়াস তৈরি করে দেব, লোকটাকে পুরো বদনাম করে দেব। এমন বদনাম করব না যে ও মরতে চাইবে কিন্তু মরতেও পারবে না, বাঁচতে চাইবে কিন্তু বাঁচতেও পারবে না।
ছেলেকে জেলে ঢুকিয়েছি, ওর পুরো বংশকে আমি বুঝিয়ে দেব আমি লোকটাকে। সমস্ত কথাবার্তায় ভজন আর কিরণকান্তি ব্যানার্জির মধ্যে চলতে থাকে। ভজন যখন পেছন ফিরে তাকায় তখন খেয়াল করে যে তার পেছনে গীতা রয়েছে। পর গীতা ভজনকে বলে, জানতাম আমরা চলে গেলেই তোমার বাপের ফোন আসবে তোমার কাছে। তখন ভজন গীতার উপর চেঁচিয়ে ওঠে। এরপর গীতা ভজনের হাত থেকে সেই ফোনটা নিয়ে কিরণকান্তি ব্যানার্জিকে বলেন, কিরণকান্তি ব্যানার্জি, আমি জানি আপনি মাঝে মধ্যে গর্তের মধ্যে থেকে বের হয়ে ছোবল মেরে আবার সেই গর্তেই ফিরে যান, কিন্তু সাবধানে খেয়াল রাখবেন যে আকাশে কিন্তু ঈগল উঠছে, সাপের উপর কিন্তু ঠিক নজর আছে। অন্যদিকে দেখা যায় পুলিশ স্টেশনের বাইরে লোকজনরা অগ্নিজিৎ মুখার্জির নামে হাই হাই করছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি যখন পুলিশ স্টেশনে তার বাড়ির লোকেদের দেখতে পায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, তোমরা কেন এসছো এখানে? আমি কি কখনো তোমাদেরকে পুলিশ স্টেশনে এনেছি? এই পুলিশ স্টেশন কি বেড়ানোর জায়গা নাকি? তোমরা কেন এসছো এখানে? অগ্নিজিৎ মুখার্জি বাইরে লোকজনদের আওয়াজ শুনতে পায়। এরপর আওয়াজ শুনে এটা বলেন, দেখ বাইরে লোকজনরা কি বলছে, কি খারাপ খারাপ কথা বলছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা প্রলয়, তোর কি মনে হয় আমি কি সত্যি সত্যি খুনটা করেছি? তখন প্রলয় বলে, না বর্দা, আমরা সবাই তোমার উপর ভরসা করি। তুমি সত্যি করে বলো, সবটা খুলে বলো কি হয়েছে, আর তুমি গীতার সাহায্য নাও। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, আমি অ্যাডভোকেট গীতা এলএলবির কোনো সাহায্য নেব না। ফর অ্যান্ড এভার, ইটস দ্যাট ক্লিয়ার টু ইউ? আর তুই আমাকে কিছু বোঝাতে আসিস না। আজকে তোর জন্য, ওই গীতার জন্য আর এই পদ্মর জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে। তখন প্রলয় বলে, প্লিজ বর্দা, তুমি এরকম কথা বলো না, এখানে পাবলিক রয়েছে, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। আর তুমি তো লটা ভালো করেই বোঝো বর্দা, তাহলেই। পর অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে সরি বলে। এই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি যখন কোর্টে রওনা হওয়ার জন্য যায় তখন মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে এবং সে কাঁদতে শুরু করে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, দেখো তুই কাঁদছিস কেন? আমি তো কোর্টে যাব আর তুড়ি মেরে বেলটা নিয়ে আসব, আর এই কেসটাতে তো কোনো ম্যারিট নেই। তারপর প্রলয় বলে, বর্দা, তোমার আওয়াজে কনফিডেন্স পাচ্ছি না। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে বাড়ির সবাই বলছে যে, বর্দা আপনি চিন্তা করবেন না, আমরা যে করেই হোক এই কলকাতার সেরা লয়ারকে আমরা খুঁজে আনব। এরপর প্রলয় বলে, সেরা লয়ার তো আমাদের বাড়িতেই আছে গীতা, ওর থেকে বেশি এই লটা আর কেউ বোঝে না, আর এই কেসটা ওই সলভ করতে পারবে। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলেন, থাক, আমার আর কারোর প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমার হয়ে আমার মেয়ে কেসটা লড়বে, তানভি মুখার্জি। এরপর প্রলয় আর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কিছুতেই বুঝতে চাইছিল না। উনি একটাই জেদ ধরে বসে আছেন যে ওনার কেসটা উনিই লড়বেন। আর এই সমস্ত কথাবার্তায় অগ্নিজিৎ মুখার্জি একসময় ভাবুক হয়ে কেঁদে ফেলেন। লোকজনদের আওয়াজ শুনে আর তাদের কথাবার্তা শুনে অগ্নিজিৎ মুখার্জি কেঁদে ফেলেন। পরের মুহূর্তে দেখা যায় সেখানে সাত্বিক আর স্বস্তিকও আসে। সাত্বিক বলে, তুমি যাও পাপা, আমি তোমার জন্য বেস্ট লয়ার দেখে রেখেছি, ওনার সাথে আমার কথা হয়ে গেছে, আর তোমার কেসটা উনিই লড়বেন। এরপর স্বস্তিক বলে, ড্যাডি তুমি বলেছিলে না আমরা বাড়িটা যেন ছেড়ে দিই, আমরা বাড়িটা ছেড়ে দিয়েছি ড্যাডি, কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে ড্যাডি। পর অগ্নিজিৎ মুখার্জিকে লোকের মাঝখান দিয়েই আর মিডিয়ার ভিড় দিয়েই অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টের জন্য নিয়ে যাওয়া হয়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।